রাজধানীর সড়কে এবার দ্বিগুণ সংখ্যায় ফিরছে হকার। প্রশাসনিক বৈধতায় পাকাপোক্ত হবে দখলদারিত্ব, মত বিশেষজ্ঞদের। অস্থায়ী সিদ্ধান্ত বলছে প্রশাসন। হামে আরও 11 শিশুর মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড 1700-র বেশি। ময়মনসিংহে শিশুদের আইসিইউ না থাকায় দুশ্চিন্তায় অভিভাবকরা। কোরবানির ঈদ সামনে রেখে রাজধানীতে বসছে 27টি পশুর হাট। ব্যবস্থাপনায় ব্যস্ত ইজারাদাররা। শিগগিরই তোলা হবে পশু, পর্যাপ্ত মজুদ থাকায় নেই সংকটের শঙ্কা। নাব্য সংকটে পায়রা সমুদ্র বন্দর, গভীরতা 6 মিটারে নামায় আগের মতো ভিড়ছে না বড় জাহাজ। মেইনটেন্যান্স ড্রেজিং বন্ধ থাকায় কারণ বলছে কর্তৃপক্ষ। বিএমইটির নিবন্ধন না থাকায় প্রবাসীর মরদেহ দেশে ফেরাতে জটিলতা। দালালের খপ্পরে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। কনসুলার সেবা জোরদারের তাগিদ। দালালের চক্রে পড়ে অনেক মানুষ কিন্তু সর্বহারা। এজেন্ট দেখা দিয়েছে যে ওই এজেন্ট মাত্র বিষয় লাগাও। এখন এজেন্টের কাছে আমরা টাকা দিছি, এজেন্ট যদি বিষয়টা না লাগা, দোষটা কি আমাদের? বিশ্বে আতঙ্ক ছড়াচ্ছে হান্টার ভাইরাস। নানা দুর্যোগে ইঁদুরের আবাসস্থল পরিবর্তনে বাড়ছে সংক্রমণের ঝুঁকি। প্রতিষেধক না থাকায় উদ্বেগ। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। রাজধানীতে দ্বিগুণ সংখ্যায় ফিরছে হকার। জীবিকার নামে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আবারও চলছে সড়ক ও ফুটপাত দখল। তবে এবার প্রশাসনিক মোড়কে হকার কার্ড ও সাদা রং দিয়ে জায়গা নির্ধারণ করে বৈধতা দেওয়া হচ্ছে অবৈধ স্থাপনাগুলোকে। সরকারের এমন উদ্যোগকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিশেষজ্ঞরা বলছেন এর মধ্য দিয়ে আরও উৎসাহিত হবে হকাররা। যদিও প্রশাসন বলছে সবে অস্থায়ী সিদ্ধান্ত। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল তারেক। আমার সামনে, পেছনে, ডানে কিংবা বায়ে সাদা রং দিয়ে আঁকা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন তা কোনো পার্কিং স্পট কিংবা ব্যাডমিন্টন খেলার কোর্ট ভেবে ভুল করবেন না। আপনারা হয়তো ইতোমধ্যেই জানেন যে সম্প্রতি হকার পুনর্বাসনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই ঘরগুলো টানা হয়েছে, যা জন্ম দিয়েছে আলোচনা, সমালোচনা এবং ট্রলের। কারণ রমনা ভবনের পেছনের এই সড়কটি মূলত 50 থেকে 60 ফিটের, কিন্তু এখানে ফুটপাত থেকে শুরু করে রাস্তার মাঝখান পর্যন্ত টানা হয়েছে 8টি লেন, যেখানে 5 ফিট বাই 4 ফিট করে রাখা হয়েছে এক একটি দোকানের জন্য জায়গা। তবে যাদের জন্য এত আয়োজন সন্তুষ্ট নন তারাই। আমগো যে স্থান আছে এখন বর্তমানে, এই স্থানে আমরা সন্তুষ্ট। আমার লাগবো 5 হাত, আমার যদি দেন 2 হাত, তাহলে 2 হাতে আমি দোকানদারি করে খাইতে পারো না, আমার সংসার চালাইতে পারো। 4টা করে খোপ বানাই দিল, এটা তো কৈতরের টঙ্গির মতো, কৈতরের বাসার মতো হয়ে গেছে কবুতরের। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে বেশ ঢাকঢোল পিটিয়েই গেল মাসে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করে সিটি কর্পোরেশন। গুলিস্তান, মতিঝিল, পল্টন, বাড্ডা সহ সারা দেশে একযোগে বেশ শক্তভাবেই পরিচালনা করা হয় এই অভিযান। তবে অতীতের মতোই নগরবাসীর আশায় গুড়েবালি। বরং এবার হকার কার্ড দিয়ে বৈধ তকমা দিয়েই বসানো হচ্ছে তাদের। প্রশ্ন উঠছে, সড়কে বৈধ গাড়ি চলবে নাকি প্রশাসনিক বৈধ মোড়কে অবৈধ হকার? হকারদের জন্য একটা মার্কেট করা হইতো, ওইখানে যদি হকারদেরকে পুনর্বাসন করা হইতো তাহলে জিনিসটা দেখা গেছে হকারদের জন্য ভালো হইতো। মাঝখানে দেওয়ার উদ্দেশ্যটা গেটা বুঝতে পারতেছি না। তাহলে মাঝখানে তো গাড়ি চলাচল করে বা রিক্সা চলাচল করবে। যখন রাস্তাটা চিকন হবে তখন এক সাইডে গাড়ি যখন আসবে তখন তো আমাদের সমস্যা হবে। গাড়ি ঘোড়ার ভুক্তি, যাত্রীদের ভুক্তি, নামা উঠা, মানুষ যানজট সৃষ্টি হয়ে যায়। মানুষ হকাররা যখন রাস্তা অর্ধেক দল করে ফেলাতো। শুধু নগরবাসী নয়, সরকারের এমন পরিকল্পনাকে অপরিপক্ক ও অদূরদর্শী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নগরবিদ আদিল মোহাম্মদের মতে সিটি কর্পোরেশনের এমন সিদ্ধান্ত সড়কে দখলদারিত্বকে আরও পাকাপোক্ত করবে। যেই সড়কে একজন ড্রাইভার অবৈধভাবে পার্কিং করলে জরিমানা দিতে হচ্ছে, সেই সড়কে অবৈধভাবে যারা হকার হিসেবে বসছে তাকে পেট্রন করা হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং এটাকে এক ধরনের এই যে নতুন বন্দোবস্তের মাধ্যমে তাকে কি করা হচ্ছে, এখানে স্থায়িত্ব দেওয়া হচ্ছে। আপনি চাইলে যে কোনো জায়গাতে একটা সড়কের যে কোনো জায়গায় অনুমোদনহীনভাবে বসে যেতে পারেন,
এই যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা কি করে সারা বাংলাদেশের সকল গ্রামীণ এলাকায় সেখানে দরিদ্র এবং দরিদ্রহীন সেই মানুষগুলোকে কিন্তু ঢাকায় আসার ক্ষেত্রে প্রলুব্ধ করে। এসব প্রশ্ন কিংবা মন্তব্যের কোনো সদুত্তর পাওয়া গেল না সিটি কর্পোরেশন থেকে। ঢাকা দক্ষিণের প্রশাসক আব্দুস সালাম জানান, এই সিদ্ধান্ত অস্থায়ী, পরিবর্তন হতে পারে যে কোনো সময়। এগুলো সবই টেম্পোরারি। আমরা যেটা দিচ্ছি সেটাও মানে যে কারণে দেখেন না, এখন পর্যন্ত তো আমরা মানে মানে পয়সা ফিক্সড করিনি, টাকা কত নিব বা কী দিব, এবং তাদেরকে দেয়া হচ্ছে, তাদেরকে বলেই দেওয়া হচ্ছে যে এটা টেম্পোরারি। সে নিউ মার্কেটে ব্যবসা করুক, সে যাত্রাবাড়িতে করুক, যেখানেই করুক, সে সিটি কর্পোরেশনের ওই রেজিস্ট্রেশনের আওতায় তাকে আসতে হবে। কিন্তু এই পরিকল্পনা সড়ক দখলকারী চক্রকে আরও সুসংগঠিত ও স্থায়ী করবে বলে মনে করছেন এই নগরবিদ। আর যদি হকারকে পুনর্বাসন বলেন, সেটা বেশি রাস্তার মধ্যে তাকে ফেরত নিয়ে আসা। এবং আমরা ঢাকায় যত দেখেছি, যত নতুন রাস্তা হচ্ছে সব নতুন রাস্তা দিয়ে হকাররা দখল করছে। রাস্তার লেন প্রশস্ত করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা দিয়ে, সেখানে হকার হচ্ছে। তাহলে এই যে পুরো শহর জুড়ে এত যে বাজার, পুরো ঢাকা শহরই তো বাজার, সেই বাজারের মধ্যে রাস্তার মধ্যে আরও নতুন বাজার যদি করা হয়, এটা তো আধুনিক পরিকল্পনা হতে পারে। ফুটপাতে পথচারী, সড়কে চলবে যান, এই প্রতিশ্রুতিতে জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয় সড়ক, মহাসড়ক। তবে দীর্ঘদিনের এই দখলদারিত্ব নষ্ট করে নগরবাসীর নিরাপত্তা এবং একই সাথে ঘটায় দুর্ঘটনা। রাজনৈতিক পালাবদল ঘটলেও বদলায় না এই সিন্ডিকেট। কর্মসংস্থানের নামে নষ্ট হওয়া এই বৃহত্তর স্বার্থ কবে উদ্ধার হবে তা এখন এক দীর্ঘশ্বাস ফেলা প্রশ্ন। তৌহিদুল তারেক, এখন ঢাকা। রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও ২৪ ঘন্টায় নতুন হাসপাতালে ভর্তি হয়েছেন রেকর্ড ১,৭০৮ জন। রোববার এই তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে আরও জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ১,৫০৩ জনের শরীরে সন্দেহজনক হাম ও উপসর্গ শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১,২৭৮ শিশু। মৃতদের মধ্যে ঢাকায় হাম শনাক্ত হওয়া ৬ শিশু মারা গেছে। এছাড়া হামের উপসর্গে বরিশালে ১ জন, চট্টগ্রামে ২ জন এবং সিলেটে ২ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৩৪৪ শিশুর মৃত্যু হয়েছে। টিকা দেওয়াটাই হামের জন্য একদম কার্যকর, এছাড়া এর কোনো প্রতিকার তো দেখতেছিলাম। সারা দেশে তো হামের রোগী দেখা দিচ্ছে, আমি মনে করি যে টিকা দিলেই ভালো হবে। স্কুলগুলোতে মানে ক্যাম্পেইন হয়েছে, আর আমাদের অন্যান্য যে স্থায়ী কেন্দ্র সেগুলো তো হচ্ছে, এবং হচ্ছে ছোট ছোট যে ক্লিনিকগুলো, এগুলো তো মানে মোটামুটি আমাদের এই ক্যাম্পেইনটা ফলপ্রসূভাবে চলতেছে। ময়মনসিংহ মেডিকেলে পেডিয়াট্রিক আইসিইউ না থাকায় হাম উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুদের নিয়ে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের। মার্চ মাস থেকে ৭ এপ্রিল পর্যন্ত হামে মারা গেছে ২৭ জন শিশু। চিকিৎসকরা বলছেন, সময় মতো আইসিইউ সাপোর্ট দেয়া গেলে মৃত্যু সংখ্যা কমিয়ে আনা যেত। দ্রুত আইসিইউ সেবা চালুর দাবি চিকিৎসক ও রোগীর স্বজনদের। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, আর ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে স্বজনের অপেক্ষা কেবল দীর্ঘই নয়, প্রতিটা মুহূর্ত কাটে উদ্বেগ, উৎকণ্ঠায়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে শয্যা সংকটে মেঝেতেই চিকিৎসা নিচ্ছে অনেক রোগী। দিন দিন হামের প্রকোপ বাড়ায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা সেবা দিতে হিমশিম চিকিৎসক, নার্সদের। শরীরে বিভিন্ন উপসর্গ নিয়ে প্রতিনিয়তই আশেপাশের জেলা থেকে ভর্তি হচ্ছে রোগীরা। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৭ শিশুর। প্রথমে আপনার জ্বর ছিল, তারপরে আস্তে আস্তে শরীরে এই ফোঁটা ফোঁটা বাড়ছে, মুখে ঘা হচ্ছে, কিছু খাইতে পারে না। বাচ্চার নিউমোনিয়া হয়েছে, হাম বাইরেছে, এখন কিছু খায় না। জ্বর, ঠান্ডা, কাশি, পাতলা পায়খানা, আর শরীরের গুঁড়া গুঁড়া, সারা শরীর ফুটে গেছে। পেডিয়াট্রিক আইসিইউ ব্যবস্থা নেই হাসপাতালটিতে, তাই শিশুদের বাঁচাতে বাবল সিপ্যাপ তৈরি করে ফুসফুসে অক্সিজেন সরবরাহ স্বাভাবিকের ব্যবস্থা করে মেডিকেলের শিশু বিভাগের ডাক্তাররা। এমন অবস্থায় রোগীর স্বজনদের দাবি দ্রুত আইসিইউ সেবা চালুর। এই হাসপাতালের আইসিইউ নয়, আইসিইউটা থাকলে একটু বাচ্চাদের জন্য ভালো হতো। আইসিইউতে এটা শুধু আমার জন্য না, প্রত্যেকটা রোগীর জন্য, প্রত্যেকটা নাগরিকের জন্য এটা দরকার। এই শ্বাস প্রশ্বাসটা নেওয়ার জন্য তাকে একটা সাপোর্ট দিই, যাতে সে এই শ্বাস প্রশ্বাসটা ঠিকভাবে নিয়ে অক্সিজেনটা সে শরীরের ভেতর ঠিকভাবে নিতে পারে। এবং সেই
বাড়তি যে সহায়তাটা দেওয়া সেটা আসলে আইসিইউ থেকেই দিতে হবে, ভেন্টিলেটরের সাপোর্ট অথবা সিপেপ সাপোর্ট। আমরা এখানে সিপেপ থেকে কিছু সাপোর্ট দিচ্ছি। পেডিয়াট্রিক আইসিইউর জন্য স্থাপনা তৈরি করলেও নানান জটিলতায় তা আটকে আছে। আইসিইউ সেবা চালু থাকলে হামে শিশু মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব হতো বলেও জানান হাসপাতালটির সহকারী পরিচালক। অন্যদিকে সারা দেশের মতো ময়মনসিংহ বিভাগেও চলছে হামের টিকা কার্যক্রম। বিভাগের 4 জেলায় টিকা পেয়েছে 12,93,571 জন। লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে 96% বলে দাবি স্বাস্থ্য বিভাগের। এখানে আমরা অক্সিজেনের সাপ্লাই দিচ্ছি, আমাদের সিপেপের মাধ্যমে ডাক্তাররা চেষ্টা করতেছেন বাচ্চাদের শ্বাসকষ্ট কমানোর জন্য। তো সেক্ষেত্রে আইসিইউ আমাদের নাই, পেডিয়াট্রিক আইসিইউটা নাই। যদি সেটার সাপোর্ট হতো তাহলে হয়তো বা কিছুটা হলেও মৃত্যুর সংখ্যা কমানো যেত। ক্যাম্পেইন শেষ হওয়ার পরে আমাদের তো রোগ প্রতিরোধ করার যে সক্ষমতা বা অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগে 28 দিনের মতো, 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহ। তো টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার পরে অচিরেই আমাদের হামের প্রাদুর্ভাবটা হয়তো আশা কমে আসবে আমি মনে করছি। এদিকে 2024 সালের জুনে চালু হওয়ার কথা ছিল ময়মনসিংহের নতুন শিশু হাসপাতালের, কিন্তু এখনও শেষ হয়নি নির্মাণ কাজের অর্ধেকও। সম্প্রতি নতুন করে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কার্যাদেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে। প্রস্তাবিত 10 তলা বিশিষ্ট 200 শয্যার এই শিশু হাসপাতালের নির্মাণ শেষ হলে এটি হবে এই অঞ্চলের শিশু চিকিৎসার একমাত্র আধুনিক এবং পূর্ণাঙ্গ হাসপাতাল। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত, ফলে অল্প সময়ে ওঠে অধিক পানি আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীতে 27টি সহ সারা দেশে 3,600 এর বেশি পশুর হাট বসানোর প্রস্তুতি নিয়েছে সরকার। এরই মধ্যে হাটের ইজারাদাররা প্রাথমিকভাবে হাট ব্যবস্থাপনার কাজ শুরু করেছেন। এদিকে নগরীর অনেক হাটে ধীরে ধীরে মাইক, বাঁশ, শামিয়ানা টানানো হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে হাসিল ঘর। এবার চাহিদার তুলনায় পর্যাপ্ত গবাদি পশু মজুদ থাকায় কোরবানির পশু নিয়ে কোনো সংকটের আশঙ্কা নেই। ব্যাপারীরা জানানো হয়েছে সম্ভাব্য গরুর হাট তৈরি হলে গরু আনা শুরু করবেন তারা। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। আসন্ন ঈদুল আজহার জন্য এবার ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে 16টি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 11টি সহ মোট 27টি হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে। আগামী সপ্তাহ থেকে হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। প্রতিটি হাটে একাধিক ভেটেরিনারি মেডিকেল টিম রাখা হচ্ছে পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য। এরই মধ্যে সম্ভাব্য হাটগুলোতে বসানো হচ্ছে ইট, মাইক, বাঁশ, ছাউনি, করা হচ্ছে সুপেয় পানির ব্যবস্থা। গাছ টাছ লাগাবে, বাইরে আরো হাট আরো দুনিয়ার ভরে যাবে গরুতে। মোহাম্মদপুর মঞ্চ হবে, সব প্রতিটা প্যান্ডেল হবে, প্রতি ঢোকায় ঢোকায় প্যান্ডেল হবে। কমপ্লিট 10-12 মিনিট কমপ্লিট হয়ে যাবে, যা যা ঢোকা। শুক্রবারের থেকে কিছু কিছু নামবে আর কি, আল্লাহ দিতে আনাই আর কি। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, এবার যত্রতত্র বা রাস্তার উপর কোনো হাট বসতে দেওয়া হবে না। নিয়মের বাইরে কোনো ব্যক্তিকে হাটের ইজারা দেবেন না তারা। সবগুলো হয়ে গেছে, আশা করি যে এবার হাট গরু বেচার জন্য আসবে যারা ক্রেতা, তারাও যাতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে সেই ধরনের ব্যবস্থা ইতিমধ্যে আমরা নিয়েছি। কোরবানির যে সমস্ত বর্জ্য যত্রতত্র যাতে ওনারা না ফেলেন, এবং প্রত্যেকটা সেজন্য আমরা একটা চটের ব্যাগ দিচ্ছি। হাটের জন্য যা যা করা দরকার সবকিছু করা হয়। এবার 5 দিন হাটে পশু কেনাবেচা হবে বলে জানিয়েছে 2 সিটি কর্পোরেশন। সীমান্ত এলাকায় পশুর হাট বসানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবছর কুরবানিযোগ্য পশুর সংখ্যা 1,33,840টি, যেখানে সম্ভাব্য চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। চাহিদার তুলনায় প্রায় 22,27,000 পশু উদ্বৃত্ত থাকবে। এবার সব ঠিক থাকলে আগামী সপ্তাহ থেকে হাটে পশু আসা শুরু হবে। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রার গভীরতা 10.5 মিটার থেকে কমে হয়েছে 6 মিটার। এতে পায়রা বন্দরে আগের মতো বড় জাহাজ ভিড়তে পারছে না। মেইনটেন্যান্স ড্রেজিং বন্ধ বিষয়ক একটি ডিপিপি একনিকে পাঠানো হয়েছে। এটি পাশ হলে পায়রা বন্দরে আবারও বড় জাহাজ ভেড়ার সক্ষমতা হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
দেশের তৃতীয় অর্থনৈতিক গেটওয়ে হিসেবে পায়রা সমুদ্র বন্দর নির্মাণ করা হয়েছিল। বন্দরের রাবনাবাদ চ্যানেলে পানির গভীরতা ও জোয়ারের সহায়তায় সর্বোচ্চ 7.5 মিটার নাব্যতার জাহাজ চলাচল করতে সক্ষম। কিন্তু বড় জাহাজের চলাচলের সুবিধার জন্য ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং করে গভীরতা 10.5 মিটার করা হয়েছিল। তবে গত 2 বছর মেইনটেনেন্স ড্রেজিং না থাকায় পলিজমে কমেছে চ্যানেলের গভীরতা। এ কারণে পায়রা বন্দরে জাহাজের চলাচলও আগের চেয়ে কমেছে বলে জানান বন্দরের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। প্রাকৃতিকভাবে ধীরে ধীরে পলি পড়তে পড়তে প্রায় 2 বছর এখন এটার গভীরতা অনেকটাই কমে গেছে। আমাদের যে হাইড্রোগ্রাফি বিভাগ আছে পায়রা পোর্টের, প্রতি সপ্তাহেই এটা একটা জরিপ করা হয় যে গভীরতা কোন পর্যায়ে আছে। বিশ্বের সকল বন্দরে জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে নিয়মিত ড্রেজিং করা হয়। পায়রা বন্দরেও জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে মেইনটেনেন্স ড্রেজিং চালু রাখা প্রয়োজন ছিল বলে জানান এই কর্মকর্তা। 2 বছর আমাদের মেইনটেনেন্স ড্রেজিং করতে না পারার কারণে বর্তমানে আমাদের নাব্যতাটা একটু কমে গেছে, যার কারণে মাদার ভেসেল সরাসরি আমাদের জেটিতে আসতে পারছে না। পায়রা বন্দরের চ্যানেল 10.5 মিটার গভীরতায় 40 থেকে 50,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন জাহাজ চলাচল করা সম্ভব। এই বিবেচনায় পায়রা বন্দরে ক্যাপিটাল ড্রেজিং এর জন্য একটি প্রকল্প একনেকে পাঠানো হয়েছে। এটি পাশ হলে ড্রেজিং এর কাজ আবারও শুরু হবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। জাহাজটা ভিড়ানো বা জাহাজ আসার জন্য যে আমাদের চ্যানেলটাকে ড্রেজিং করা দরকার, এইটার ডিপিপিটা আমরা অনেক আগেই পাঠিয়েছিলাম। আমাদের প্ল্যান ছিল জুনে আমরা অপারেট করব। আপনার একনেক পর্যন্ত গিয়েছিল, বাট একনেক থেকে কিছু কোয়ারিজ দিয়ে আমাদের কাছে আবার উত্তরের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। পায়রা বন্দরে 2023-24 অর্থ বছরে 123টি বিদেশি জাহাজ এসেছিল। 2024-25 অর্থ বছরে এসেছে 85টি, আর 2025-26 এপ্রিল পর্যন্ত জাহাজ এসেছে মাত্র 29টি। পায়রা বন্দরের জেটিতে এখন অনেকটাই শুনশান নীরবতা। এর কারণ হচ্ছে এই জেটিতে জাহাজের আনাগোনা আগের চেয়ে কমে গেছে, ফলে বেড়ে গেছে পণ্য পরিবহনের ব্যয়। বন্দর কর্তৃপক্ষের মতে প্রতি টনে ব্যয় বেড়েছে $14 থেকে $15। আর এ সমস্যার সমাধানে এখানকার যে চ্যানেলটি রয়েছে এটি ড্রেজিং করা জরুরি, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফেরদাউস সোহাগ, এখন পায়রা বন্দর, পটুয়াখালী। গত 1 বছরে 428 জন প্রবাসী কর্মীর লাশ গ্রহণ করেছে চট্টগ্রাম বিভাগে জনশক্তি রপ্তানিতে শীর্ষ জেলা কুমিল্লা। বিএমইটির নিবন্ধিত না হলে লাশ দেশে ফেরাতে সৃষ্টি হয় নানা জটিলতা। দালালদের খপ্পরে পড়ে প্রবাসগামীরাই বেশি বিপাকে পড়ছেন। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদনে বিস্তারিত। বিএমইটির নিবন্ধিত কুমিল্লার প্রায় 14.5 লাখ প্রবাসী শ্রমবাজারে রয়েছেন। স্টুডেন্ট, ট্যুরিস্ট, উচ্চতর গবেষণা সহ নানা পেশায় অনিবন্ধিত প্রবাসীর সংখ্যা তার চেয়েও বেশি। প্রতি বছর বিপুল পরিমাণ শ্রমজীবী মানুষ কুমিল্লা থেকে প্রবাসে পাড়ি জমান। গেল 5 বছরে প্রবাস গমনের শীর্ষে রয়েছে কুমিল্লা। স্বপ্ন বুকে নিয়ে কেউ কেউ বিদেশ পাড়ি জমান সব বিক্রি করে। ভিসার চাকচিক্যতা থাকলেও অনেকের জন্যই প্রবাসের সুখ অধরা। ইউরোপে পাড়ি জমাতে গিয়ে দালালদের প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারাচ্ছেন অনেকেই। দালালের চক্রে পড়ে অনেক মানুষ কিন্তু সর্বহারা হচ্ছে। এজেন্ট দেখা দিয়েছে যে ওই এজেন্ট মাত্র বিষয় লাগাও। এখন এজেন্টের কাছে আমরা টাকা দিছি, এজেন্ট যদি বিষয়টা না লাগা, দোষটা কি আমাদের? মিথ্যা বলে মানুষকে এক কাজের কথা বলে অন্য কাজে নিয়ে তাদেরকে প্রতারণা করি, দেখা যায় ওখানে অত্যাচার করে, অথচ কাজের বেলায় কিছু দেয় না। তারা তখন অবৈধ হওয়ার কারণে বছরের পর বছর জেল খাটতে হয়। অন্ধবিশ্বাসে দালালদের কাছে টাকা দিয়ে প্রতারিত হওয়ার ঘটনা বাড়ছে। বিএমইটি সতর্ক করছে, আকামা নবায়ন না করে অনেকেই অবৈধ হয়ে পড়ছেন। আমাদের যে বাইরা নিবন্ধিত কিছু রিক্রুটিং এজেন্সি আছে তাদের ঠিকানাও জানে না। লোকাল দালালদের সাথে অন্ধবিশ্বাসে তারা টাকা লেনদেন করে তারা ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে মানে আকামা কাজ পাচ্ছে কিন্তু আকামা পাচ্ছে না। এই সমস্যাটাই বর্তমানে প্রকট। সৌদি আরবে মারা যাওয়া মোহাম্মদ ইয়াসিনের স্ত্রী সাকিনা আক্তার 2 সন্তানকে নিয়ে প্রবাসী কল্যাণ সেন্টারে এসেছেন সরকারের অনুদান প্রাপ্তির আশায়। যারা প্রবাসে প্রিয়জন হারিয়েছেন এমন অসংখ্য মানুষের ভিড় জমে প্রতিদিন এই সেন্টারে। হঠাৎ করে আমার স্বামীটা মারা গেছে, এখন তো আমি বাল বাচ্চা নিয়ে বেশি বিপদে পড়ে গেছি। আমার দেনাফানা আছে, আমার কিস্তি আছে। আমি মানুষের সহযোগিতা দেশে আছি স্যার, এখন আমার টাকার অভাবে আমি ওষুধ খাইতে পারতেছি না। 2025 সালে অসুস্থতা কিংবা দুর্ঘটনায় মারা যাওয়া কুমিল্লার 428 জন প্রবাসী কর্মীর মরদেহ দেশে আসে। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিঃস্ব অনেক পরিবার।
প্রবাসে মৃত কর্মীর পরিবারকে 3 লক্ষ টাকা অনুদান দেয় সরকারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। 3 লাখ টাকার জন্য যাদের ম্যান পাওয়ার এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ থাকে বা সদস্যপদ থাকে, সেই ক্ষেত্রে অটোমেটিকলি আমরা তাদেরকে চিঠি দিয়ে দিতে আপনারা এই 3 লাখ টাকা পাবেন। 3 লাখ টাকা পাওয়ার জন্য এই কাগজগুলো আমাদের কাছে প্রয়োজনীয় ডকুমেন্ট দাখিল করার জন্য আমরা তাদেরকে অনুরোধ জানাই। কনসুলার সেবা জোরদার, জরুরি তহবিল গঠন এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের কার্যক্রম আরও সহজলভ্য করা ও বিদেশে কার্যকরী সাপোর্ট সিস্টেম গড়ে তোলা জরুরি বলে মনে করেন প্রবাসীরা। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। এখন বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন এখন বাজার। শরীয়তপুর চাঁদপুর সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তরা বলছেন, ক্ষতিপূরণের চেক পেতে গুনতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। একই সঙ্গে বিল পরিশোধের পর অধিগ্রহণ করা স্থাপনাগুলো উধাও হওয়ার অভিযোগ রয়েছে। সড়কের অনিয়ম নিয়ে কাজী মনিরুজ্জামানের 2 পর্বের আজ শেষ পর্ব। শরীয়তপুর চাঁদপুর সড়কের দক্ষিণ মধ্যপাড়া এলাকার বাসিন্দা মনোয়ারা বেগম ও মালেক ফকির দম্পতি সড়ক নির্মাণ প্রকল্পে তাদের 3% জমি ও টিনের ঘর অধিগ্রহণ করা হয়েছে। তাদের দাবি 16 লাখ টাকার ক্ষতিপূরণ তুলতে প্রায় 2.5 লাখ টাকা দিতে হয়েছে। আমাকে তো মানুষ নাই, আমরা বুড়া বুড়ি 2 জন হন, আমরা তো অনুপায়, আমাকে তো দিতে হয়। এটা ঘুষ আমি মনে করি নাই, কে লেগে আমি পাইতাছি না কাম বাবা, টাকাটা তোর আমি পাইতাছি না, আমি এটারে দেওয়ানি লাগে। আমার করার কি আছে, যদি এখন পরিস্থিতি শিকার হয়ে আমার কি করার আছে বলে। 2.5 লাখ টাকা আমার ড্যামেজ দেওয়া লাগছে 15 লাখ টাকা থেকে। এই পরিবার সহ পুরো 35 কিলোমিটার জুড়ে অনেক ক্ষতিগ্রস্তের একই অভিযোগ। তারা বলছেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার একাংশ কর্মকর্তা কর্মচারী 5 থেকে 6% পর্যন্ত কমিশন আদায় করছে। ডিসি অফিসের যে যারা পিওন আছে তাদেরকে তারা নিছে, আর তারা কেমনি কিল করছে তা আমরা তো জানি না। তো দেখা যাচ্ছে আমার বিলটা তো 3 ভাগে উঠছে, তো 3 ভাগে উঠলে 3 ভাবে দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় গিয়ে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ক্ষতিগ্রস্তরা। তবে সংশ্লিষ্টদের অনেকেই ক্যামেরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। কোনো ব্যক্তি আমাকে বলতে পারবে না যে আমি কেউর কাছে চাইলে না পয়সা উল্লেখ করছি, ঠিক আছে, এতটুকু মনোবলের সাহস আছে। আপনি কেন ছেলে কথা বলেন, আগে আমার ভিডিও করেন, এটা কেমন কথা? তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমার জানা মধ্যে কেউ নেয়নি, যদি থাকে আমি কিন্তু অনেককে বলেছি আমাকে সুনির্দিষ্ট করে তাহলে প্রমাণ সহকারে আপনারা দেন, অবশ্যই ব্যবস্থা নিব। তো আমাদের হাত থেকে যায়, তাই না? তাহলে কারা এই কাজগুলো করে দেখতে হবে। এদিকে ক্ষতিপূরণের টাকা পরিশোধের পর অধিগ্রহণ করা জমির স্থাপনাগুলো আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 2021 সালে ধারণ করা ভিডিওতে সড়কের 2 পাশে টিন শেড, পাকা, আধা পাকা ও বহুতল ভবন স্পষ্ট দেখা যায়, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা গেছে এসব জায়গা এখন সম্পূর্ণ ফাঁকা। অভিযোগ রয়েছে, নিলাম ছাড়াই এসব স্থাপনা বিক্রি করে একটি প্রভাবশালী চক্র কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সরকার টাকা পাই আপনার সামনে থেকে ঘর পিছিয়ে নিয়েছে, ওই ঘর ছিল আইনা ঘর উড়াইছে, তারপরে ভাড়া উড়া দিছে। সবকটা মানে এবেলে ধরে দিনছে আর বিক্রি করে দিছে, তারপর আমাকে গইছি। আমরা নাহলে সরকারি জিনিস আমরা নিম কি করতে, ওইগুলা সরকারের নেওয়ার পর যখন একটা সীমানা দিয়ে দিছে না, ওই সীমানা দেওয়ার পর মনে করেন ভাঙ্গা দেওয়ার দিছে, তখন তারা ভাঙ্গা নিয়ে গেছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ক্ষতিগ্রস্তদের ওপর দায় চাপিয়েছেন সড়ক বিভাগের কর্মকর্তা। দায়ভারটা আসলে পুরোপুরি যে ক্ষতিপূরণ পাবে তার উপরে পড়ে, তাকে হলো গিয়ে আমাদের তখন এখানে তার কাছে আমাদের চিঠি দিতে হবে। চিঠি দিয়ে তাকে প্রশ্ন করতে হবে যে কেন এটা হলো, তা সেই অনুযায়ী তার জবাব অনুযায়ী পরবর্তী ব্যবস্থা এখানে নিতে হবে। কমিশন বাণিজ্য আর অনিয়মের এই চক্র ভেঙে স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রকল্পের সুফল থেকে বঞ্চিত হবেন সাধারণ মানুষ। দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর।
ঠাকুরগাঁওয়ে সপ্তাহের ব্যবধানে গরু ও খাসির মাংসের দাম কেজি প্রতি বেড়েছে 50 টাকা পর্যন্ত। এ নিয়ে বিস্তারিত জানাতে পৌর শহরের কালীবাড়ি থেকে যুক্ত হচ্ছেন নাহিদ রেজা। নাহিদ জানাবেন, হঠাৎ মাংসের দাম বাড়ায় কি বলছেন ক্রেতারা, আর প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে কিনা? সামনেই আপনাকে শুরুতেই যদি জানিয়ে রাখি যে ঠাকুরগাঁয়ে গেল প্রায় এক সপ্তাহের ব্যবধানে এখানে গরু এবং খাসির যে বাজার রয়েছে এই বাজারে কিন্তু যে দাম রয়েছে সেটি 50 টাকা থেকে 60 টাকা পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়েছে। এবং আমি এখন যেখানে রয়েছে এটি ঠাকুরগাঁও পৌর শহরের কারিবাড়ি এলাকা, এবং এখানেই সকাল থেকেই ব্যবসায়ীরা এখানে তাদের দোকানে বসেন এবং কি ক্রেতারাও কিন্তু এখানে আসেন মাংস নেওয়ার জন্য। এখানে আজকের বাজারের কথা যদি আপনাকে আমি বলি, এখানে খাসির মাংস এখানে চাওয়া হচ্ছে 1100 টাকা কেজি পর্যন্ত, সেটি কিন্তু এখানে দামাদামির পরে সেটা এখানে বিক্রি হচ্ছে 1050 টাকা করে, অর্থাৎ এখানেও 50 টাকা কেজি দরে কিন্তু এখানে বেড়েছে। এছাড়াও হালুয়ান যেটি রয়েছে সেটি 950 টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে, সেটিও এখানে 50 টাকা করে কেজি হিসেবে বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও গরুর মাংসের যদি আপনি কথা বলি, সেটি আহ গত 2-1 দিন আগেও যেটি 700 টাকা করে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকে 750 টাকা করে এখানে বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে কেজি প্রতি 50 টাকা করে বেড়েছে। এছাড়া কালীবাড়ি বাজারে যার সব ক্রেতারা এখানে আসছেন তারা যদি বলছেন যে এইভাবে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়ে যাওয়ার বিষয়ে তাদের কাছে অস্বস্তি প্রকাশ করেছেন। অনেকে আমরা এখান থেকে সকাল থেকেই লক্ষ্য করছি যে সব ক্রেতারা অনেকে আসছেন, তাদের সঙ্গে দামের বনাবনি না হওয়ার কারণে অনেকে কিন্তু খালি হাতেই কিন্তু এখান থেকে ফিরছেন। সর্বোপরি তারা বলছেন যে এইভাবে বাজারগুলো এইভাবে বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। এছাড়াও যদি আপনাকে আজকে আমি মুরগির বাজারের কথা একটু বলি, এখানে দেশি মুরগি বিক্রি হচ্ছে 540 টাকা, পাকিস্তানি মুরগি 300 থেকে 350 টাকা, এবং কি ব্রয়লার মুরগি 180 থেকে 190 টাকা কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম, তারা দাম বৃদ্ধি পাওয়ার বিষয়ে যেটি বলছেন যে এখানে গো খাদ্যের অর্থাৎ ছাগলের খাবার এবং গরুর খাবারের যেসব বিষয়গুলো রয়েছে এগুলোর দাম বৃদ্ধি পেয়ে যাওয়ার কারণে কিন্তু এই বাজারে দামটি এখানে আসলে মাংসের দামটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। অপরদিকে যারা এখানে ক্রেতারা আছে তারা যেটা বলছেন যে প্রশাসন যদি এই বাজারগুলো মনিটরিং করে তাহলে অনেকটাই উপকৃত হবেন। সর্বোপরি প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা বাজার মনিটরিং করছে এবং কি অতিরিক্ত দামে যাতে ক্রেতাদেরকে হিমশিম খেতে না হয় এবং কি অতিরিক্ত দাম না নেওয়া হয় সে বিষয়টি তারা লক্ষ্য করছেন। সামনে এই ছিল ঠাকুরগাঁও থেকে আমার কাছে মাংসের বাজারের সর্বশেষ। ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছিলেন নাহিদ রেজা। এখন বাজারে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন এখন বাজার। আন্তর্জাতিক প্রসঙ্গ, জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও মানব সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে বিশ্বব্যাপী নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে হান্টা ভাইরাস। চিকিৎসা বিজ্ঞানীদের অভিমত, খরা, অতিবৃষ্টি ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগের কারণে ইঁদুরের আবাসস্থলে পরিবর্তন আসছে। ফলে ভাইরাসটি বহনকারী ইঁদুরের সঙ্গে মানুষের সংস্পর্শ বাড়ছে। সিএনএন বলছে গেল 1 বছরে আর্জেন্টিনায় 101 জন হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ সময়ে প্রাণ হারিয়েছেন 32 জন। আরও জানাচ্ছেন অর্ণব প্রসাদ। সম্প্রতি আটলান্টিক মহাসাগরের একটি প্রমত্তরীতে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে 3 যাত্রীর মৃত্যুর ঘটনায় বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ব্যাধিটি। যদিও রোগটি কোনো মহামারীর সূচনা নয় বলে ইতোমধ্যে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে হান্টা ভাইরাস ছড়ানোর কারণ ও সংক্রমণের দিক থেকে কোন কোন দেশ শীর্ষে তা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন চিকিৎসা বিজ্ঞানীরা। সিএনএন এর প্রতিবেদন বলছে গেল 1 বছরে আর্জেন্টিনায় হান্টা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হারে বেড়েছে। গেল বছরের জুন থেকে এখন পর্যন্ত দেশটিতে 101 জন হান্টা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং 32 জন মৃত্যুর তথ্য রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 42 জন রোগী শনাক্ত হয়েছে বুয়েনোস আইরেস প্রদেশে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তন, বন উজাড় ও মনুষ্য সৃষ্ট পরিবেশ বিপর্যয়ের কারণে হান্টা ভাইরাস বিস্তার লাভের সুযোগ পাচ্ছে। কেননা জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রা ও বৃষ্টিপাতের প্যাটার্নে আসছে পরিবর্তন। এছাড়াও খরা, অতিবৃষ্টি ও দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়শই ঘটছে। ফলে ইঁদুরের আবাসস্থলে পরিবর্তন আসছে এবং মানুষের সঙ্গে তাদের সংস্পর্শ বাড়ছে। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের অভিমত, ইঁদুর জলবায়ু পরিবর্তনের সঙ্গে সহজে মানিয়ে নেয়, যা সংক্রমণ বৃদ্ধিতে ভূমিকা রাখে। তবে শঙ্কার বিষয় হলো রোগটি প্রতিরোধে এখনো কোনো কার্যকরী প্রতিষেধক আবিষ্কার হয়নি।
Yeah, unfortunately, there are no specific vaccines for antiviral diseases. There are no specific antivirals to treat the disease in humans with. Treatment primarily is supportive care, so early identification of cases. বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর 10,000 থেকে 1 লাখ মানুষ হান্টা ভাইরাসে আক্রান্ত হয়, আর আমেরিকা মহাদেশে আর্জেন্টিনায় হান্টা ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। 2018 সালে দেশটির দক্ষিণের পাতাগোনিয়া প্রদেশে রোগটির প্রাদুর্ভাবে 11 জন মারা যান। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। যুদ্ধবন্ধে মার্কিন প্রস্তাবের জবাবে ইরানের দেয়া প্রতিক্রিয়া একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে তা নাকচ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প জানান, ইরানের প্রতিক্রিয়া পড়ার পর তা পছন্দ হয়নি। প্রতিক্রিয়াটি একেবারেই অগ্রহণযোগ্য। তবে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা পাকিস্তানের মাধ্যমে পাঠানো ইরানের প্রতিক্রিয়ার বিস্তারিত কোনো বিবরণ প্রকাশ করা হয়নি। তবে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রের খবর বলছে 14 দফা মার্কিন প্রস্তাবের জবাবে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করার দাবি জানিয়েছে ইরান। পাশাপাশি হরমুজ প্রণালী সহ সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও জোর দিয়েছে তেহরান। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরান এখনও শান্তি প্রস্তাবে একমত না হওয়ায় ফের যুদ্ধের শঙ্কা বাড়ছে। বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেলের দাম $3 বেড়ে $104 ছাড়িয়েছে। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। নাটকীয় উত্থান দিয়ে তামিলনাড়ুর ক্ষমতায় বসা থালাপতি বিজয়ীর মন্ত্রিসভায়ও রয়েছে একের পর এক চমক। 9 সদস্যের মন্ত্রিসভায় আছেন চিকিৎসক, জাতীয় পর্যায়ের বাস্কেটবল খেলোয়াড়, সাবেক IRS কর্মকর্তা এবং দেশের অন্যতম কনিষ্ঠ বিধায়ক। তবে প্রথম দফার শপথে কংগ্রেস কিংবা অন্য দলের বিধায়কদের দেখা যায়নি। তালিকায় কেবল টিভিকে নেতাদেরই রাখা হয়। বিস্তারিত জানাচ্ছেন সুলতানা দিনা। সিনেমার চিত্রনাট্যের মতোই চমকে ভরা বিজয় থালাপতির রাজনৈতিক উত্থানের গল্প। স্বল্প সময়ের জন্য হলেও তামিল এই সুপারস্টারের প্রথম নির্বাচনী সফরের প্রতিটি বাঁক নাটকীয়তায় ভরপুর। দল গঠনের মাত্র 2 বছরের মাথায় অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া এই নেতা ভেঙে দেন দ্রাবিড় রাজনীতির কয়েক দশকের দুর্গ। শপথ নেবার আগ পর্যন্ত বারবার তীরে এসে তরি ডুবতে বসার পরিস্থিতি এলেও শেষ পর্যন্ত জিতে যান থালাপতি। মুখ্যমন্ত্রী থালাপতির সঙ্গে রোববার শপথ নিয়েছেন 9 মন্ত্রী। তারা হলেন সেঙ্গোত্তিয়ান আদফ অর্জুন, N আনন্দ, S কীর্তন, KG অরুণরাজ, TK প্রভু, P ভেঙ্কটরমণন, নির্মল কুমার এবং রাজমোহন অরুণমুগম। থালাপতির দল টিভিকে রাজনৈতিক উত্থানে তাদের সবারই বড় ভূমিকা রয়েছে। এই মন্ত্রীদের মধ্যে কেউ জাতীয় পর্যায়ের বাস্কেটবল খেলোয়াড়, কেউ কৌতুক শিল্পী, আবার কেউ চিকিৎসক, সাবেক IRS কর্মকর্তা, আছেন দেশের অন্যতম কনিষ্ঠ বিধায়ক। বিশ্লেষকদের ধারণা, রাজনৈতিক অভিজ্ঞতা, তরুণ নেতৃত্ব, প্রযুক্তি নির্ভর পটভূমি এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিত্ব এসবের সমন্বয়ে বিজয় এই মন্ত্রিসভা গঠন করেন। মন্ত্রীদের অন্যতম আলোচিত নাম AIDMK-র প্রবীণ নেতা KS সেঙ্গোট্টাইয়ান। তিনি সাবেক মুখ্যমন্ত্রী MGR জয়ললিতার ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। মন্ত্রিসভায় তার উপস্থিতি সরকারের প্রশাসনিক অভিজ্ঞতা বাড়ানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। মন্ত্রিসভার আরেক গুরুত্বপূর্ণ সদস্য সাবেক বাস্কেটবল খেলোয়াড় আদাফ অর্জুনা। তিনি বিজয়ের ঘনিষ্ঠ কৌশলবিদ হিসেবে টিভিকের আভ্যন্তরীণ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আছেন মন্ত্রিসভার সবচেয়ে তরুণ সদস্য S কীর্তানা। ভিরুধুরনগর জেলা থেকে জয়ী এই নেত্রী তামিলনাড়ুর অন্যতম কনিষ্ঠ মন্ত্রী হিসেবে দায়িত্ব নিচ্ছেন। দন্ত চিকিৎসক থেকে রাজনীতিক বনে যাওয়া ডক্টর TK প্রভু মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। IRS চাকরি ছেড়ে টিভিকে যোগ দেওয়া চিকিৎসক অরুণ রাজ চিরুডেঙ্গোট আসন থেকে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। শপথ নিয়েছেন চেন্নাইয়ের T নগর আসন থেকে নির্বাচিত টিভিকে সাধারণ সম্পাদক N আনন্দ। এছাড়া শপথ নেয়া মন্ত্রীদের মধ্যে রয়েছেন টেলিভিশন এবং চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ রাজমোহন অরুমুগম। তিনি একজন কৌতুক শিল্পী এবং মোটিভেশনাল স্পিকার।
মন্ত্রিসভায় স্থান পেয়েছেন সাবেক বিজেপি নেতা নির্মল কুমারও। রাজনৈতিক অবস্থান বদলে দক্ষিণ তামিলনাড়ুতে টিভিকের গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন এই নেতা। এছাড়া চেন্নাইয়ের মালাইপুরের বিধায়ক পি ভেঙ্কটা মেননকে সরকারের ব্রাহ্মণ সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে তুলে ধরা হচ্ছে। সুলতানা দিনা, এখন বিশ্ব। ভারতের ডায়েট কোকের ক্যান নিয়ে মাতামাতি শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইরান যুদ্ধের প্রভাবে সরবরাহ ঘাটতিতে এই পানীয় নিয়ে নতুন ধরনের উন্মাদনা দেখা দিয়েছে। এটি হয়ে উঠেছে অমূল্য পণ্য। রেস্তোরাঁগুলো আয়োজন করছে ডায়েট কোক পার্টি সহ নানা অনুষ্ঠান। বিক্রি হচ্ছে নকশা করা ক্যান, টি শার্ট সহ বিভিন্ন স্মারক। বিস্তারিত জানাচ্ছেন তানফির জনি। ডায়েট কোক মূলত বাজারজাত করা হয় অ্যালুমিনিয়াম ক্যানে। ভারতের বাজারে তুমুল জনপ্রিয় এই পানীয়টি প্লাস্টিক বোতলে পাওয়া যায় না। বিশ্বব্যাপী মোট অ্যালুমিনিয়াম ক্যান তৈরির প্রায় 9% কাঁচামাল আসে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে। চলমান ইরান যুদ্ধের প্রভাবে ডায়েট কোক ক্যানের সরবরাহ ব্যবস্থায় ধস নেমেছে। ভারতের অনেক দোকানে এখন মিলছে না ডায়েট কোক, তবে অনলাইনে মিলছে সীমিত পরিমাণে। এই সংকট নিয়ে তোলপাড় ভারতের সামাজিক মাধ্যম। ডায়েট কোকের ক্যান হয়ে উঠেছে ট্রেন্ড, ফ্যাশন এবং সামাজিক মাধ্যমের ভাইরাল কন্টেন্ট। ক্যান পেলেই সেলফি, ভিডিও আর পোস্ট। নানা রঙে নকশা করা ক্যান ও টি শার্ট বানিয়ে তরুণরা এই উন্মাদনাকে রূপ দিচ্ছে শিল্পকর্মে। কেউ আবার সংগ্রহে রাখছেন ক্যান। রেস্তোরাঁগুলো এই সুযোগ নিয়ে আয়োজন করছে পার্টি ও বিভিন্ন প্রতিযোগিতা। With the aluminum can shortage, I think a lot of people are trying to sort of keep the Diet Coke as an aesthetic, as a keepsake, as something to just create a memorabilia around it. So people over here have gathered together. They are bedazzling the Diet Coke cans. Some of them are also doing a vintage art pop canvas painting, and we also have Diet Coke t-shirts. If you put some ice and then you squeeze a lemon and then you have the Diet Coke, it's better than almost any drink. ভারতে একটি বিশাল বাজার রয়েছে কোকা-কোলার। 2024-25 অর্থবছরে কোম্পানিটি ভারতে ব্যবসা করেছে 5,000 কোটি রুপির। চলমান যুদ্ধের কারণে ক্রমবর্ধমান বাজারে হোঁচট খেল এই কোম্পানিটি। তানভীর জনি, এখন বিশ্ব। নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরও একবার, দেখছেন এখন বাজার। রোববারও বাফুফে চূড়ান্ত করতে পারেনি নতুন হেড কোচ। ন্যাশনালস কমিটির মিটিং শেষে তাবিথ আওয়াল জানিয়েছেন 15ই মে জানা যাবে নতুন কোচের নাম। নিয়োগ দেওয়া কোচের সঙ্গে অনলাইনে চুক্তি করা হবে সেদিনই। আরও জানাচ্ছেন রেজাউল করিম। টার্গেট হলো যে বাই সানডে আমরা একটা ফাইনালাইজেশনে চলে যাব, অ্যান্ড 15th মের ভিতরে আমরা চাই নেক্সট কন্ট্রাক্ট সাইন করতে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ নিয়ে এভাবেই গত শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছিলেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। সেই 11 জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। রোববার সকাল থেকেই তাই গণমাধ্যমে নজর ছিল বাফুফের দিকে। তবে বাফুফে ভবনে নয়, ন্যাশনাল টিমস কমিটির সদস্যরা হেড কোচ চূড়ান্ত করতে জরুরি বৈঠকে বসেন রাজধানীর একটি রিসোর্টে। একে একে সবাই আসলে সময় মতোই শুরু হয় মিটিং। প্রায় 2 ঘন্টা আলোচনার পরও কাঙ্ক্ষিত সুখবর দিতে পারেনি বাফুফে। কোচ নিয়োগ প্রক্রিয়া ও অনলাইনে চুক্তি চূড়ান্ত হবে 15 মে। হেড কোচের ইন্টারভিউ প্রসেস প্রক্রিয়াধীন আছেন। আমরা অনেকের সাথেই কথা বলছি, আমরা অনেক ব্যাক অ্যান্ড ফোর্থ করতেছি। বাট অ্যাজ আমরা আগে একটা ডেডলাইন দিয়েছিলাম নিজেদের সাথে, মে 15 তারিখে আমরা ফাইনাল একটা চুক্তির দিকে চলে যাব। এই চুক্তিটা অফকোর্স অনলাইনে হবে, বাট আনুষ্ঠানিকভাবে আমরা আপনাদের সামনে কার সাথে চুক্তি ফাইনালি করতে যাচ্ছি সেটা আমরা জানিয়ে দিব। ক্রিস কোলম্যান সহ হাই প্রোফাইল কোচরা তাদের পূর্ণাঙ্গ প্যানেল নিয়েই দায়িত্ব নিতে চান। তাদের এমন আগ্রহকে সাধুবাদ জানাচ্ছে বাফুফে। তবে পুরো প্যানেলকে বহন করার সক্ষমতা আছে কিনা দেশের ফুটবলের, সেই প্রশ্ন উঠেছে। বাফুফে সভাপতি বলছেন আলোচনার মাধ্যমেই বিষয়টির সুরাহা করতে চান তারা। আমরা সকল সাথে ডিসকাশন করতেছি, প্রত্যেকটা ডিসকাশনই কেস টু কেস একটু ভিন্ন হচ্ছে। আমরা প্রত্যেকটা কনভারসেশন, প্রত্যেকটা পোটেনশিয়াল কোচের চাহিদা, পোটেনশিয়াল কোচের আইডিয়া বিবেচনায় রাখছি। সো এখানে কোনো স্ট্যান্ডার্ডে আমরা নাই, আমরা জাস্ট একটা ভালো আগামী 2 বছর বাংলাদেশ টিমকে কিভাবে এগিয়ে নিতে পারবো সেই উদ্দেশ্য নিয়ে আমরা কাজগুলো করছি এবং ডিসকাশন আমরা করতেছি। বাফুফের কালক্ষেপণে
যে কজন হাই প্রোফাইল কোচ শর্টলিস্টে আছেন তারা আগ্রহ হারাচ্ছেন বলে জানা গেছে। এরই মাঝে নাম সরিয়ে অন্য একটি ক্লাবে যোগ দিয়েছেন ব্রাজিলের রোজারিও মিকেল। এখন দেখার পালা আসছে শুক্রবার কোন কোচের সাথে চুক্তি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। রেজাউল করিম, এখন, ঢাকা। এই ছিল এখন বাজারে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।